মেজরিটি 75% প্লাস অ্যাক্সিডেন্ট এই দুইটা কারণে হয়। তো যারা বাইক চালান বা নতুন বাইক চালাচ্ছেন বা চালাবেন, নতুন শিখছেন, তাদের সতর্কতার জন্য এই ভিডিওটি করা হলো। আমাদের বাইকিং কমিউনিটিকে কলুষিত করে, খারাপ মন্তব্য এবং বাইকারদের সম্পর্কে খারাপ অ্যাটিটিউড তৈরি করে। দেখেন বন্ধুরা, ফ্লাইওভারের উপর থেকে প্লেট খুলে নিয়ে গেছে। দেখেন কতগুলো, একটা দুইটা না, প্রায় অর্ধেকের বেশি। ট্রাক ভর্তি করে পুরানো রিক্সা কোথায় নিয়ে যাচ্ছে কে জানে, মানে পুরানো সাইকেল, অনেকগুলো সাইকেল, এক ট্রাক সাইকেল, এগুলো ঢাকার দিকে নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল বাইকার। আর একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লগে রয়েছে আমি, আমার মেয়ে মনিয়া। প্রায় এক সপ্তাহ গ্রামে শীতের ভ্যাকেশন শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছি। এখন রয়েছি প্রায় ভাঙ্গা মোড়ের কাছাকাছি, জয় বাংলা মোড় পার হলাম। আর এই বছরের বলা যায়, এই বছর কি গত 2-4 বছরে এত লং টাইম ছুটি, প্রায় এক সপ্তাহ 7 ডেজ, এতদিন ছুটি কখনো কাটানো হয়নি। মাইলস্টোনে দেখাচ্ছে ভাঙা হচ্ছে 11 কিলো, আর পদ্মা সেতু হচ্ছে 42 কিলো। এখানে অনেকগুলো খেজুর গাছ কেটেছে। এখানে সম্ভবত সকালে আসলে খেজুরের রস পাওয়া যায়। তো আমাদের এলাকায় খেজুর গাছ এখন প্রায় বিলুপ্ত, পাওয়া যায় না বলেই চলে। ছোটবেলায় আমাদের এক সময় 8-10টা খেজুর গাছ ছিল। প্রতি সপ্তাহে একদিন অনেক রস পেতাম, নিজেরা খাওয়ার জন্য গুড় তৈরি করতাম। সেই দিনগুলো এখন বিরল। এখন হচ্ছে খেজুর রস হচ্ছে একটা হটকেক। খেজুর রস পাওয়া যায় খুঁজলে, কিন্তু খেজুর রস খেয়ে অনেকেই মারা যাচ্ছে নিপা ভাইরাসে, বাদুরের কারণে। বাদুরের মাধ্যমে হচ্ছে নিপা ভাইরাস ছড়ায়, আর নিপা ভাইরাস জনিত রস খেলে মৃত্যু অবধারিত। বাদুরের কিন্তু পানি জাতীয় খাবার খাওয়ার উপকরণ হচ্ছে এই রস, যে কোনো গাছের রস, তাল গাছ বা খেজুর গাছ। তো কথায় কথায় চলে এসেছি আমাদের ভাঙা মোড়, সে ঐতিহাসিক ভাঙা মোড়, যেখানে ভিডিও আমি নিয়মিত সবসময় নেই বা নেওয়ার চেষ্টা করি। পুলিশ টহল দিচ্ছে, হাইওয়ে পুলিশ। বিকালে এখানে অনেকে ঘুরতে আসে। এখান থেকে এক্সপ্রেসওয়ে শুরু, আর এক্সপ্রেসওয়ের টাকা বের করো, 10 টাকা অনলি। মা দাও, 10 টাকা দিয়ে টিকিটটা নিয়ে নাও। হ্যাঁ, অনেক লাভ। আমার ব্যাগ ধরার লোক থাকে, টাকা দেওয়ার লোক থাকে। তোমাকে আনলে তো আমার লাভ, অনেক লাভ। গাড়ি ভাড়া বেঁচে যায়, কত লাভ, শুধু লাভ আর লাভ। এখন সূর্য ছিল, এখন সূর্যটাও ডুবি ডুবি মনে হচ্ছে। সূর্যটাও মেঘের আড়ালে ঢেকে যাচ্ছে। মেঘের মানে হচ্ছে কুয়াশার আড়ালে। বিশেষ করে একটি কারণেই 75% বাইক দুর্ঘটনা হয়ে থাকে। তো আমি বাড়ি যেদিন গেলাম, তার পরের দিনেই 28 তারিখে আমাদের মুর্শিদপুর হাইওয়েতে, পুরান মুর্শিদপুর নামক এলাকায় একজন পুলিশ মারা গিয়েছে বাইক অ্যাক্সিডেন্টে। ট্রাকে হচ্ছে মেরে দিয়েছে। পরবর্তীতে খোঁজ নিতে নিতে জানতে পারলাম যে ও হচ্ছে যে আমার ইন্টারমিডিয়েট লাইফের আমার এক ফ্রেন্ড, ওই মারা গেছে। ও পুলিশে চাকরি করত। তো বাড়িতে ছুটিতে এসেছিল, তো ওখানে বাজার করে সাব রোড থেকে যখন মেন রোডে উঠতে গেছে, তখন ও হয়তো ঠিকভাবে ডাইনেভাবে খেয়াল না করেই উঠে গেছে। অপর দিক থেকে, অর্থাৎ মেন রোড থেকে যে ট্রাকগুলো বাসগুলো আসে, কোনো একটা ট্রাকে ক্র্যাশ করে দিয়েছে। এখানে আসলে ট্রাক আলাদা তো কোনো দোষ নেই, কারণ গাড়ি সবসময় হাইওয়েতে 80 কিলোমিটার স্পিডে থাকবে, এটাই স্বাভাবিক। আর 80-তে একটা গাড়ির সামনে যখন কোনো কিছু এসে যায়, তখন চাইলেই তো সে ব্রেক করতে পারে না। তো আমরা যারা বাইকার, আমরা সবসময় এই একটা ভুলের কারণেই হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের কবলে পড়ি। সাব রোড থেকে মেন রোডে উঠি, তখন অনেক সময় খেয়াল করি না, অনেক সময় বিভিন্ন চিন্তা মাথায় থাকে, বা যারা আমরা অনভিজ্ঞ, নতুন নতুন, তারা টান দিয়ে জিনিসটা বুঝি না, টান দিয়ে বের হয়ে যায়। কিন্তু কোনটা সাব রোড আর কোনটা মেইন রোড, সেটা তো আপনাকে জানতে হবে। সাব রোড হচ্ছে, মেইন রোড তো আপনি বুঝতে পারবেন, যে রোড হচ্ছে যে আপনি যতদূর দৃষ্টিসীমায় যায় ততদূর দেখতে পারবেন যে রোডের কোনো এন্ড নাই, এন্ডলেস, সেটা হচ্ছে আপনার মেইন রোড। আর যে রোড আপনি দেখতে পারবেন যে একটা সময় এসে অন্য একটা রাস্তার সাথে মিলিত হয়েছে, এরপরে আর ওই রাস্তার কোনো অস্তিত্ব নাই, বা ওই রাস্তাটা ক্রস করে অন্য সাইড থেকে আবার শুরু হয়েছে, তখন বুঝতে পারবেন যে এটা হচ্ছে সাব রোড। তো যখন সাব রোড থেকে মেইন রোডে উঠবেন, তখন অবশ্যই আগে গাড়ি
স্টপ করবেন বা স্লো করবেন, ডাইনে বামে সামনে পিছনে ভালোভাবে দেখবেন, তারপর হচ্ছে যে আপনি মেন রোডে উঠবেন। তো মেন রোডে যখন একটা গাড়ি চলে তখন কিন্তু পিছন থেকে খুব অল্প সংখ্যক গাড়ি ধাক্কা দেয়, বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় এই সাব রোড থেকে মেন রোডে ওঠার সময়। আর দ্বিতীয় হয় হচ্ছে যে টু ওয়ে রাস্তায় সামনাসামনি ওভারটেক করার সময় সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই দুইটা কারণেই হচ্ছে মূলত মেজরিটি 75% প্লাস অ্যাক্সিডেন্ট এই দুইটা কারণে হয়। তো যারা বাইক চালান বা নতুন বাইক চালাচ্ছেন বা চালাবেন, নতুন শিখছেন, তাদের সতর্কতার জন্য এই কথাগুলো শেয়ার করলাম যে ভাই নিরাপত্তার বিষয়টি চিন্তা করে তারপর আপনাকে বাইক চালাইতে হবে। বাইক আপনাকে গতি দিবে, কিন্তু গতির সাথে কিছু রোমাঞ্চও দিবে, আর সেই রোমাঞ্চের বিপরীতে কিছু রিস্কও থাকবে। তো সেই রিস্কগুলো চিন্তা ভাবনা করে, ক্যালকুলেশন করে, হিসাব করে তারপরে আপনাকে বাইক চালাইতে হবে। আর যে কোনো যে কিছুর ব্যাপারেই, সেটা বাইক হোক গাড়ি হোক, এক্সপিরিয়েন্স একটা বিশাল ফ্যাক্টর। এটা একদিনে হয় না, এটা চালাতে চালাতে আস্তে আস্তে মানুষের এই এক্সপিরিয়েন্সটা অর্জন করতে হয়। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি প্রায় পদ্মা সেতুর নিকটেই। পদ্মা সেতু আর মাত্র 15 কিলো, ঢাকা হচ্ছে 59 কিলো। আর পদ্মা সেতুতে কিন্তু হচ্ছে বাইকার্স এবং পিলিয়ন দুইজনের যদি হেলমেট না থাকে সেক্ষেত্রে কিন্তু টিকিট দেয় না। জিনিসটা আপনাদের জানা আছে কিনা? যারা জানেন তারা তো জানেনই, যারা না জানেন তাদের জানানোর জন্য বলছি। এখানে যদি পিলিয়ন এবং রাইডার দুইজনের যদি হেলমেট না থাকে সেক্ষেত্রে আপনাকে টিকিট দেওয়া হবে না। টাকা দাও, টিকিট নাও, নিয়েছো? ব্যাগ ধরো ভালো করে। টোল 100 টাকা অনলি ফর মোটরসাইকেল। দিস ইজ দ্য মোটরসাইকেল লেন। এই হাইস্টটা দাঁড়িয়েছে। পদ্মা সেতুতে গাড়ি দাঁড়ানো কিন্তু নিষেধ। আর এই গাড়ি দাঁড়ানো কুয়াশার মধ্যে আরো বেশি বিপজ্জনক, কারণ কুয়াশার মধ্যে বোঝা যায় না যে গাড়ি রানিং নাকি দাঁড়িয়ে রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু পিছন থেকে অন্য গাড়ি এসে হিট করতে পারে। আমার মেয়ে বলতেছে সব আকাশ হয়ে গেছে, সব জায়গায় শুধু আকাশ, সামনে পিছনে ডানে বামে সব জায়গায় শুধু আকাশ। আকাশ বলতে এখানে মেঘ, কুয়াশার মতো বা কুয়াশা, মেঘের মতো কুয়াশাকে বোঝাচ্ছে। এগুলো হচ্ছে টহল গাড়ি, পেট্রোল। বাট পেট্রোলের গাড়িকে দেখিনি এখনো কোনো ওভার স্পিড গাড়িকে থামানোর জন্য। এরা কোনো দুর্ঘটনা হলে সেটাকে হচ্ছে যে সেভ এক্সিট দেওয়ার জন্য বা ওখানে ব্যারিকেড তৈরি করার জন্য, অন্য গাড়িকে পাস করার জন্য এই ধরনের হেল্প করে থাকে। এটা আমি দেখেছি বিগত দিনে। তো 60-62 স্পিডে চালাচ্ছি। 60-62-তে এই ব্রিজটা পার হতে 8 থেকে 10 মিনিট সময় লাগে। তো বন্ধুরা, আমরা এখন সাইড রাস্তা থেকে মেন রাস্তায় উঠবো। আর এভাবেই, যে কথাটা বলেছিলাম যে এভাবেই এই মেন রাস্তায় ওঠার সময় হচ্ছে যে মানুষের অ্যাক্সিডেন্টগুলো হয়। এখানে দাঁড়িয়ে ডাইনে বামে দেখে তারপরে হচ্ছে যে আমাকে রাস্তায় লুকিং গ্লাসে দেখেন বাস ঢুকতেছে। এখন আমি যদি হুট করে মেন রোডে উঠে যাই, বাস তো আর আমার জন্য ব্রেক করতে করতে একটা অ্যাক্সিডেন্ট করে যাবে। A few moments later. আমরা এখন ধলেশ্বরী নদীর উপরে রয়েছি বন্ধুবর। 20 টাকা, 20 টাকা অনলি বাবা। 20 টাকা, 20 টাকা, 20 এছো। কোনো ব্রেক হবে না, তাই না? মনে তো আজকে অনেক স্ট্রং হয়ে গেছে। হ্যাঁ আমো, তুমি দেখি একদম স্ট্রং হয়ে গেছো। কোনো ব্রেকই দিতে যাচ্ছ না, পদ্মা সেতুতে ব্রেক দিলে না, এখানে ব্রেক দিচ্ছ না। তুমি তো স্ট্রং হয়ে গেছো, স্ট্রঙ্গার। দেখেন কি ভয়ঙ্কর অবস্থা, দেখেন। আল্লাহ, তুমি এদের হেদায়েত দান করো, এদের বুদ্ধি শুদ্ধি দাও। অ্যাক্সিডেন্ট হতে পারে। আর এই রাস্তায়, হাইওয়েতে এইভাবে গাড়ির সামনে, মোটরসাইকেলের সামনে দৌড় দেওয়া মানে কি, উনি তো মরবেই, অন্যজনকেও মারবে। বিশেষ করে বাইকাররা তো আসলে এটা ব্যালেন্স করতে পারে না। বাবু বাজার দিয়ে ঢুকবো এরকমটাই ইচ্ছা,
কিন্তু লাস্টবার বাবুবাজার দিয়ে ঢুকে আমার 4 ঘন্টা সময় লেগেছে বাবুবাজার পার হতে, এত জ্যাম ছিল। যদিও ওই দিন পলিটিক্যাল কোনো একটা ইভেন্ট ছিল যার জন্য দেরি হয়েছে। আজকে জানি না কি অবস্থা, যদিও শনিবার। এত পরিমাণ তেল খাবে সেটা বুঝতেই পারিনি। 500 দেন। তো রিজার্ভ ট্যাঙ্কিটা আবার অফ করে দেই, আবার কখন বিপদে পড়ে যাই। তো যাক, ভাগ্যিস আল্লাহর রহমতে গাড়ি ঠেলা লাগে নাই। গাড়ি ঠেলা লাগলে খুবই বিপদে পড়তাম। আর জ্যামের মধ্যে গাড়ি ঠেলা যে কতটা কষ্টকর এটা একমাত্র যে ঠেলে সেই জানে। প্রো বাইকাররা সব ফুটপাতের উপর দিয়ে যাচ্ছে। এটা প্রথমত আইনত দণ্ডনীয়, দ্বিতীয় হচ্ছে যে আসলে এটা আমাদের বাইকিং কমিউনিটিকে কলুষিত করে, খারাপ মন্তব্য এবং বাইকারদের সম্পর্কে খারাপ অ্যাটিটিউড তৈরি করে। তো এখানে আপনার ইচ্ছা শক্তি যথেষ্ট। এখন অফিস ছুটি হয়ে গেছে, কারো এমন ইমার্জেন্সি বা এমন জরুরত নাই যে এখন ফুটপাতের উপর দিয়ে যেতে হবে। সকালের বিষয়টা অনেক সময় হয়তো এমন হতে পারে যে অফিসে লেট হয়ে যাচ্ছে, লেটে গেলে বস বকা দিবে অথবা স্যালারি কাটবে, সেই ক্ষেত্রে এক্সকিউজের একটা সুযোগ থাকে। কিন্তু এখন তো সবার অফিস শেষ। তো এখন এই ধরনের ফুটপাতের উপর দিয়ে গাড়ি যাওয়ার এই যে যে রেওয়াজ বা ট্র্যাডিশন বা ব্যক্তিগত যে কি বলে অভিব্যক্তি, এগুলো আমাদের পরিহার করা উচিত। কারণ এগুলো আমাদের বাইকার কমিউনিটির ভাবমূর্তিকে চরমভাবে নষ্ট করে। তো আপনাদেরকে বলবো যে এগুলো পরিহার করার চেষ্টা করবেন, যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়। অন্যকে বাধা না দিতে পারেন, নিজে তো অন্তত নিজেকে সংবরণ করতে পারবেন। দেখেন বন্ধুরা, ফ্লাইওভারের উপর থেকে প্লেট খুলে নিয়ে গেছে। দেখেন কতগুলো, একটা দুইটা না, প্রায় অর্ধেকের বেশি। নাটগুলো বেরোয় আছে, চাক্কার উপর পড়লে চাকরা যে কোনো সময় বাস্ট হয়ে যেতে পারে। শুধু এক জায়গায় না, আসার সময় আরো দু এক জায়গায় দেখলাম সেম একই অবস্থা। চোরের দেশ বাংলাদেশ। আর 5ই আগস্টের পরে দেশে যে কি অবস্থা হয়েছে, আইন শৃঙ্খলার অবনতি। আর আজকে জ্যাম আমাকে ছাড়বে না, জ্যাম আজকে আমার পিছে লাগছে সেইভাবে, অতপ্রতভাবে। যেখানে যাচ্ছি শুধু জ্যাম আর জ্যাম। অবশেষে প্যারাময় একটা জার্নি সমাপ্তি হতে যাচ্ছে, বাসার কাছে চলে এসেছে আলহামদুলিল্লাহ সহি সালামতে। তবে আজকে যে পরিমাণ প্যারা খেলাম এই জ্যাম নিয়ে, যে পরিমাণ ঝামেলা পোহাইতে হলো, এরকম ট্যুর আসলে কোনো শান্তি দেয় না, বরং আরো কষ্টকে অনেক গুণ বাড়িয়ে তোলে। তো যাই হোক, ভিডিওটি এখানেই ক্লোজ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।